ঝাড়খণ্ডে চ্যাম্পিয়ন চম্পই সোরেন। আস্থা ভোটে জয় নতুন মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা রাখল ঝাড়খণ্ড বিধানসভা। চম্পই সোরেনের পক্ষে পড়ল 47টি ভোট, বিরুদ্ধে পড়ল 29টি ভোট। ইডি হেফাজতে থেকেও আদালতের নির্দেশে আস্থা ভোটে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত 2রা ফেব্রুয়ারি নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পই সোরেন। আজ তার শক্তি পরীক্ষার দিন ছিল এবং আস্থা ভোটে জয় নতুন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে চ্যাম্পিয়ন চম্পই সোরেন। নতুন মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা রাখল ঝাড়খণ্ড বিধানসভা। চম্পই সোরেন প্রথম থেকেই যে দাবি করেছিলেন যে 47 জন বিধায়ক তার পক্ষে রয়েছেন, যদিও বিজেপির তরফ থেকে বারবার এই আশঙ্কা প্রকাশ করা হয় এবং বলা হয় যে এতজন বিধায়ক তার পক্ষে নেই, কিন্তু আজ দেখা গেল আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন চম্পই সোরেন। চম্পই সোরেনের পক্ষেই পড়ল 47টি ভোট, যেমনটা এর আগে বারবার জেএমএম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। অন্যদিকে বিরুদ্ধে পড়ল 29টি ভোট। ইডি হেফাজতে থেকেও আদালতের নির্দেশে আস্থা ভোটে অংশ নিলেন হেমন্ত সোরেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাকে ফাঁসানো হয়েছে, এমনটা অভিযোগ করলেন আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, বিজেপি বিরোধী সমস্ত দল এবং কি আপনারাও এই আশঙ্কাটা তো করেছিলেন যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো হয়তো ঝাড়খণ্ডেও জেএমএম কংগ্রেস জোট ভাঙিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি, মাত্র কয়েক মাসের জন্য হলেও, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। চম্পই সোরেন তিনি আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হলেন। দেখুন, সংখ্যা আমাদের ছিলই, আমরা প্রমাণ করতে পারতাম এবং কোনো অবস্থাতেই বিজেপি সেখানে সরকার করতে পারতো না। কিন্তু বিগত দিনের ইতিহাস বলছে যে বিজেপি সমস্ত রকম সাম দাম দণ্ডভেদ রেখে মানে একেবারে হর্স ট্রেডিং এর চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে বিধায়ক ভাঙায়। তাই জন্য আমাদের সমস্ত প্রিকশন নিতে হয়েছে। আপনারা একটা ছোট্ট জিনিস দেখুন, বিহারে নীতিশ কুমার যখন পদত্যাগ করলেন বিকেল বেলায় তার শপথ গ্রহণ হয়ে গেল, অথচ ঝাড়খণ্ডে মানে আমাদের কতদিন সময় দেওয়া হলো? 5 তারিখ পর্যন্ত। এই বিষয়টা তো পরিষ্কার যে রাজ্যপালের ভবনটাকে বিজেপি তার কার্যালয় হিসেবে ব্যবহার করে যাতে হর্স ট্রেডিং করা যায়। তবুও আমরা আশাবাদী ছিলাম এবং আমরা এটা জয় হয়েছে গণতন্ত্রের। যতই চক্রান্ত করুক, গণতন্ত্র শেষ কথা বলবে, মানুষের শক্তি শেষ কথা বলবে। আমরা বিশ্বাসী, আশাবাদী এই সরকার তার পূর্ণাঙ্গ টার্ম কমপ্লিট করবে। কিন্তু বিগত দিনের ইতিহাস যেভাবে কলঙ্কিত করেছে গণতন্ত্রকে বিজেপি, সেটা মহারাষ্ট্র হোক, মণিপুর হোক, গোয়া হোক, তার থেকে আমাদের মধ্যপ্রদেশ হোক, এটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করেছি আমরা এবং আমরা সর্বতভাবে সতর্ক ছিলাম যাতে আমাদের বিধায়করা কেউ বিরোধী বিধায়কদের ওরা ভাঙাতে না পারে। চেষ্টা করেছে, পারেনি, হতাশ হয়েছে, তাই শপথ গ্রহণ হয়েছে এবং আমরা আমাদের পূর্ণ টার্ম কমপ্লিট করব। অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, বারবার বিজেপি বিরোধী দল, এমনকি আপনাদের তরফ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে হয়তো এবারও হর্স ট্রেডিং এর সাক্ষী হবে ঝাড়খণ্ড সরকার। কয়েক মাসের জন্য হলেও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিধায়কদের ভাঙিয়ে, জেএম কংগ্রেস জোট ভাঙিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি। এমনকি জয়রাম রমেশ তিনি শুদ্ধ বলেছিলেন যে নীতিশ কুমার 28শে জানুয়ারি পদত্যাগ করেছেন, অথচ সেই দিনই তিনি নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। অথচ হেমন্ত সোরেন পদত্যাগ করার পর বেশ কিছুটা সময় কাটিয়ে দিলেন রাজ্যপাল চম্পই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তো চম্পই সোরেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন। দেখুন, এখন লোকতন্ত্র, ভারতীয় গণতন্ত্র, এদের খুব পরীক্ষার সময় এসে গেছে। এই মোদী সরকার এবং বিজেপি আরএসএস এর নানাবিধ যে কার্যকলাপের জন্য, এবং আমাদের মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতে, ঠিক সেই রকমই এসটি সম্প্রদায়ভুক্ত হেমন্ত সোরেন একমাত্র এখনকার সময় মুখ্যমন্ত্রী, এবং তাকে সরানোর জন্য ইডি সিবিআই ব্যবহার করে নরেন্দ্র মোদী সরকার আপ্রাণ চেষ্টা করছে। নন বিজেপি সরকার, বিজেপি নয় এমন সরকার থাকবে না, এটাই তাদের কথা। সে গণতন্ত্রে জয়ী হলেও লোকতন্ত্রকে পদদলিত করে এইসব কথা, এবং যখন এগুলো পারছে না তখন ব্যাকডোর দিয়ে পয়সার জোরে বস্তা ভর্তি টাকা দিয়ে তারা কিনে নেওয়ার চেষ্টা করছে। এই জিনিস বন্ধ হওয়া প্রয়োজন। আজকে হেমন্ত সোরেন সরে যাওয়ার পর, তাকে গ্রেপ্তার করার পরে যিনি মুখ্যমন্ত্রী হলেন এবং আজকে যিনি আস্থা ভোটে জয়ী হলেন,
তাকে সর্বতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি, বাধাই দিচ্ছি এবং সম্ভাষণ জানাচ্ছি এবং বলছি এই লড়াই কিন্তু আমাদের সম্মিলিতভাবে সকলকে করতে হবে। বাংলার গণতন্ত্রকে বাঁচাতে গেলে এই বিজেপিকে সরাতেই হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, অন্যান্য রাজ্যগুলির মতো আপনারা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ঝাড়খণ্ডেও ঘোড়া কেনা বেচা করার চেষ্টা করবে বিজেপি, আপনাদের সেই আশঙ্কা মিথ্যে প্রমাণিত হলো এবং জেএমএম কংগ্রেস জোটের তরফ থেকে প্রথম থেকে যে দাবি করা হচ্ছিল এবং চম্পই সোরেন তিনি নিজেও দাবি করেছিলেন 47 জন বিধায়ক তার সঙ্গে রয়েছেন, আজ সেই কথা তিনি প্রমাণ করলেন আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। দেখুন, বিজেপি পিছন থেকে মহারাষ্ট্র দখল করেছে, পিছন থেকে কার্যত বিহার হেরে গেলেও জিততে হবে তার ব্যবস্থা করেছে। একই রকম ভাবে চেষ্টা করেছিল এর আগে কর্ণাটকে, দল ভাঙিয়ে সরকার করেছে, ভোটে মানুষ তার পাল্টা প্রত্যুত্তর দিয়েছে। ঝাড়খণ্ডেও কার্যত পিছন থেকে দখল করার সমস্ত রকম পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করিয়েছে বা নানাবিধ ঘটনা ঘটিয়েছে বা ইডি সিবিআই লাগিয়েছে। হেমন্ত সোরেন এখন এই যে চলে যাবার পর নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও কার্যত ফেলে দেবার মতন করেই আস্থা ভোটের পরিকল্পনা করেছিল, ফেল করেছে, পারেনি। বিজেপি যা চেষ্টা করছে তা অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে পাবে বলে যা ধরা হয়েছিল বোঝা যাচ্ছে বহু ক্ষেত্রেই পাচ্ছে না এবং পাবে না। বিজেপি যেন বুঝে রাখে যে এভাবে গোটা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার যে কোনো রকম প্রচেষ্টা দেশের মানুষ রুখবে। আজকে ঝাড়খণ্ডে আস্থা ভোটে জিতে যাওয়া সরকারের এটা একটা খুব বড় সিগন্যাল বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, একদিকে বিজেপি বিরোধী দলগুলি আশঙ্কা প্রকাশ করছিল যে ইন্ডিয়া জোট ভাঙার চেষ্টা করছেন আপনারা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো ঝাড়খণ্ডেও আপনারা জেএমএম কংগ্রেস জোট ভাঙিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি খোদ দাবি করেছিলেন যে জেএমএম কংগ্রেস যে দাবি করছিলেন যে 47 জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছে তা মিথ্যে, অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির সঙ্গেই। সেটা তো সত্যি হলো না। দেখুন, কে কোথায় কি বিবৃতি দিচ্ছে আর পার্টি কি অবস্থান, পার্টি কিভাবে চলতে চায় সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিপিআইএম গণতন্ত্রের কথা বলছে। গণতন্ত্র সিপিএম এর কাছে কম্পালশন, কোন চয়েস নয়, ওটা বাধ্যবাধকতা, কোনো পছন্দ নয়। কমিউনিস্টদের কাছে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, মানুষ এগুলো বোঝে। প্রশ্ন হলো, বলছেন মানুষের আস্থা আছে সরকারের উপরে। মানুষের আস্থা কোথায়? মানুষ কি আজকে পৌঁছেছিল আস্থা ভোটে? একটি সরকার তৈরি হয়েছে, মানুষের ভোটেই তৈরি হয়েছে, অগণতান্ত্রিক ভাবে তৈরি হয়নি, জোটবদ্ধ হয়ে একটা সরকার তৈরি করেছে। এবার সেই সরকারের মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছে। তারপরে মানুষের মতামত কি হবে সেটা তো নির্বাচন এলে বসে যাবে। 2024-এর লোকসভা নির্বাচন ঝাড়খণ্ডে করা না, যখন আসবে তখন বোঝা যাবে। ওইখান থেকে সিপিআইএম তো দূরের কথা, আগামী 1 দশকে সিপিআইএম পশ্চিমবঙ্গে কোনো লোকসভার আসন জিততে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই 2024-এর মধ্যে কোনো হিসাব নেই। 2029-এও সিপিআইএম লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে পাঠিয়ে দিতে পারবেন না দিল্লি। এইটা হচ্ছে বর্তমান রাজনীতির একদম রূঢ় বাস্তব। এই বাস্তবের উপরে দাঁড়িয়ে তারা একজন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, গ্রেফতার করেছে বিজেপি, তারপরে ওই দুর্নীতিকে তৃণমূল সমর্থন করছে। তৃণমূল লালু প্রসাদ যাদবের দুর্নীতিকে সমর্থন করছে। জয়ললিতাকে গ্রেফতার করেছিল কোন সরকার ছিল? লালু প্রসাদ যাদব গ্রেফতার হয়েছিলেন কোন সরকারের আমলে? মধু গোড়া, শিবু সোরেন গ্রেফতার হয়েছিলেন কোন সরকারের আমলে? কি অবস্থান ছিল বামপন্থীদের? কি বক্তব্য রেখেছিল তখন কংগ্রেস? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদকে গ্রেপ্তার করবার জন্য যিনি হিরো ওয়ার্কশিপ পেয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার করেছিলেন, সেই ডক্টর উপেন বিশ্বাসকে রাজনীতিতে নিয়ে এসে নির্বাচনে প্রার্থী করিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তার ক্যাবিনেটে জায়গা করে দিয়েছেন। আজকে তারা বিরুদ্ধাচরণ করবেন। মানুষ সবটা বোঝে, ঝাড়খণ্ডে খাতা খুলতে পারবে না কংগ্রেস আর জেএম।
অপেক্ষা করুন, 2024-এর নির্বাচন এসে বলে দেবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।